কোটা আন্দোলনের কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার হতে পারে না এই স্বাধীন বাংলাদেশে। আরও তো কোটা আছে, আপনার ডিস্ট্রিক্ট কোটা আছে না, নারী কোটা আছে না, তো আপনার সব কিছু ফেলে আপনার মুক্তিযুদ্ধের কোটাতে কেন এত আক্রমণ? তার মানে এটা কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আক্রমণ। আমরা যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের কথা বলি তার প্রতি আক্রমণ, বাংলাদেশের উন্নয়নের প্রতি আক্রমণ। আমার সন্তান চাকরি করবে সেটার জন্য কোটা আছে কিনা সেটা তো বড় কথা নয়। আমার সন্তানের মেধা আছে, সে চাকরি পাচ্ছে। আমার সন্তান, আমাকে তো মেধা দিয়ে, আমি যে আজকে রোকেয়া প্রাচী হয়েছে, আমি তো মুক্তিযোদ্ধার সন্তান, তা আমাকে তো কোটায় মিডিয়াতে আজকে স্ট্যাবলিশড হয়নি, আমাকে কিন্তু যোগ্যতা দিয়ে প্রমাণ করতে হয়েছে, যোগ্যতা দিয়ে প্রমাণ করে আসতে হবে। আমি একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে যে এই বাংলাদেশ যে আমরা পেয়েছি সেটা আমাদেরকে যারা দিয়েছেন, আমাদের তাদেরকে অস্বীকার করি, তাহলে আসলে আমাদের যে বাবা মা যারা আমাদেরকে জন্ম দিয়েছেন তাদেরকে অস্বীকার করা নামান্তরে। আমি কিভাবে বঙ্গবন্ধুকে অস্বীকার করি, কি করে মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করি, কি করে একজন কৃষক যিনি মুক্তিযুদ্ধে গিয়েছেন ঘরের কথা ভাবেননি তাকে কি করে অস্বীকার করি? কিন্তু তিনি তো তার স্ত্রী সন্তানের কথা ভাবেননি কোনোদিন। তিনি যদি স্ত্রী সন্তানের কথা ভাবতেন, ঠান্ডা মাথায় চিন্তা করে যেতেন, পরিকল্পনা করে যুদ্ধে যাওয়ার কথা ভাবতেন, তাহলে বাংলাদেশে 30 লাখ শহীদ আপনি পেতেন না। তাহলে যে মানুষটা আমাদের জন্য, ভবিষ্যতের জন্য নিজের স্ত্রী সন্তান পরিবারকে ত্যাগ করে চলে গেছেন, ফিরে আসেননি, আমরা তাদের কথা ভাববো না? তাহলে তো আমার মেধা কি? এই দেশাত্মবোধহীন মানে অমানুষের মতো মেধা দিয়ে তো কোনো লাভ নেই। ওই চাকরি আমি চাই না, যে চাকরি করতে গেলে আমার মেধার মধ্যে কোনো দেশপ্রেম থাকবে না, আমার ইতিহাসের প্রতি শ্রদ্ধা থাকবে না, ঐতিহ্যের প্রতি থাকবে না। যে কৃষক আমার জন্য তার স্ত্রী সন্তানকে ফেলে চলে গেছেন, বা যে কৃষাণী আমাদের জন্য ধর্ষিতা হয়েছে, আমাদেরকে তার কথা ভাবতে হবে। আমার বিশ্বাস আমাদের ছাত্রছাত্রীরা একটু ঠান্ডা মাথায় যদি ভাবেন, তারা তাদের এই মানে কি বলবো, তারা ফিরে আসবেন সঠিক পথে। আপনি সংস্কার চাচ্ছেন, সংস্কার কিভাবে চাচ্ছেন, এগুলো তো আলোচনার বিষয়। এটার জন্য তো আপনাকে অযৌক্তিক ভাষা আন্দোলন করার প্রয়োজন নেই। যে কোনো যৌক্তিক দাবির জন্য যৌক্তিক আন্দোলন করতে হবে, যৌক্তিক ভাষা প্রয়োগ করতে হবে। আপনার ভাষা তো যৌক্তিক না, আপনি কি করে নিজেকে রাজাকার বলেন? আপনি নিজেকে রাজাকার বলতে পারেন না, তো আপনি মুক্তিযোদ্ধাকে অস্বীকার করতে পারেন না। এই বাংলাদেশ তো মুক্তিযুদ্ধের রক্তের উপর দাঁড়ানো। আমি আজকে যেখানে দাঁড়ানো এখানে তো মুক্তিযুদ্ধের রক্ত আছে। আবার যারা মুক্তিযুদ্ধ করেননি তারাও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। অনেকে যুদ্ধে গেছেন, অনেকে যুদ্ধে যাননি। আমি মনে করি রাজাকার ব্যতীত সকলের এই বাংলাদেশ। কেউ যদি চোখে কাপড় বেঁধে থাকে, কেউ যদি সানগ্লাস পরে কিছু না দেখে, কেউ যদি কানের মধ্যে তুলো দিয়ে রাখে, কেউ যদি বই না পড়ে, ইতিহাস না জানে, অস্বীকার করে, এটা তো তার নিজস্ব বিভ্রান্তি, তার নিজস্ব অপরাধ। সেই অপরাধের দায়িত্ব জাতি নেবে না। আজ থেকে কিছুদিন পরে আপনি দেখবেন তারা লজ্জিত হবে। দেখেন, আপনি যদি তর্ক করতে চান, তর্কের অনেক ডালপালা বাড়ে, তর্কের গাছের শাখা প্রশাখা খুব দ্রুত বাড়ে। কুতর্কের শাখা প্রশাখা আরও বেশি দ্রুত বাড়ে। আপনি যুক্তিতে চিন্তা করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন। আপনি আগে ভাবেন না, যদি স্বাধীন না হতো আপনি কোথায় থাকতেন? সেই পাকিস্তান আমলে আপনার আমার মর্যাদা কোথায় ছিল? আমরা কোন মর্যাদার ছিলাম? তো আপনি একটা স্বাধীন দেশে যখন এসছেন, আপনি ভুলে গেলে হবে না। অকৃতজ্ঞতা কখনোই মানে ক্ষমা করা যাবে না। আমরা তো অকৃতজ্ঞতার কাজ করছি। আপনি কোটা আন্দোলন, আপনি কোটা বাতিল করতে চান, আপনি আপনার বক্তব্য আপনি পেশ করতেই পারেন, এবং সেই সুযোগ তো মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। অন্য সরকারের আমলে তো এত কথা বলার সুযোগ থাকে না। দেখেন, এরকমও সরকার আছে যারা হেফাজতের 13 দফার একটি দফা ছিল, ক্লাস 8-এর পরে মেয়েদের পড়াশোনা করার দরকার নেই, সমর্থন দিয়েছিলেন না? তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটাকে সমর্থন করেননি, নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে গেছেন। শিক্ষার জন্য উনি কী না করছেন? আপনি তো পাচ্ছেন, আপনি চেয়ে পাচ্ছেন, না চেয়ে পাচ্ছেন, তাহলে আপনি কেন মুক্তিযোদ্ধাদের আঘাত করবেন? এর আগেও আমরা দেখেছি, যখন কোনো আন্দোলন হয় তখন মানে কিছু কিছু রাজনৈতিক অপরাজনৈতিক দল আছে যারা সেই যৌক্তিক আন্দোলনগুলোকে স্যাবোটাজ করেন। তারা সেই আন্দোলনের মধ্যে, আমরা ফোনালাপ ফাঁস হয়েছে, আমরা শুনেছি যে লাশ ফেলা দরকার, অমুক হওয়া দরকার, টাকা লাগলে টাকা দেবে, এরকম কিন্তু অনেক ঘটনার আমরা সাক্ষী বাংলাদেশে। তো এরকম অপরাজনৈতিক দলগুলো এখন তৎপর, তারা অবশ্যই চেষ্টা করবে আমাদের কোমলমতি ছাত্রছাত্রী যারা আছেন, যারা যৌক্তিক দাবি নিয়ে কিংবা অযৌক্তিক কথা বলছেন, সকল কিছুর ক্ষেত্রে তো একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেনই। একটা দাবি যখন মাঠে আসে তখন সেটা কেন অযৌক্তিক জায়গায় চলে যায়, কেন অপ্রীতিকর ঘটনা ঘটে, তার আগে আমরা দেখেছি। আপনারা সাংবাদিক, আপনারা আমার চেয়েও ভালো জানেন। ফোনের আলাপে তো আপনারা শুনেছেন, স্পষ্ট শুনেছেন কি করে একটা আন্দোলনকে খারাপ দিকে নিয়ে যেতে হয়। সেই আশঙ্কা আগেও আমরা দেখেছি, এখনও আছে। তো অপরাজনৈতিক দলগুলো যখন এই ছাত্রছাত্রীদের মাথা
নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, মাঠে কিছু সন্ত্রাসী নামিয়ে দেয় আন্দোলনকে অন্যদিকে নেয়ার জন্য, তখন আমরা আশঙ্কা করি, এই আশঙ্কাটা শুধু মানে আন্দোলনকে ঘিরে না, বাংলাদেশকে ঘিরে। তখন মনে হয় যে বাংলাদেশে আবারও হয়তো আক্রমণের চেষ্টা করছে, আবারও হয়তো বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করছে। এ সকল বিষয় আমাদের কাছে আমরা খুব আশঙ্কা বোধ করি। দাবিটা তো দাবি প্রকাশেরও তো ভাষা আছে, দাবি প্রকাশেরও তো ওয়ে আছে। তারা যেভাবে দাবিটা প্রকাশ করছেন সেখানে মনে হচ্ছে যে মুক্তিযোদ্ধারা তাদের প্রতিপক্ষ, মানে রাষ্ট্রকে তো প্রতিপক্ষ বানানোর কিছু নাই, রাষ্ট্র তো তাদেরকে দিচ্ছে। তো দেখেন আপনি সরকারি কোটায় চাকরি কত আর প্রাইভেট কোটায় চাকরি কত, তাহলে আন্দোলনটা কোন দিকে? আপনি কি প্রাইভেটে চাকরি চান না? একজন মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার কোটায় যারা চাকরিতে যাচ্ছে, সে তো ঘর থেকেই চাকরিতে যাচ্ছে না, তাকে সকল স্তরের মেধা প্রমাণ করে তারপর যেতে হচ্ছে কোটার কাছে। তো সরকারি চাকরিতে যে অল্প পরিমাণ সিট থাকে তার অনেক বেশি বাইরে প্রাইভেট সেক্টরে চাকরি আছে। তো আপনি প্রাইভেট সেক্টরের কথা বলছেন না কেন? আপনি নিজে উদ্যোগী হচ্ছেন না কেন? আর এর জন্য মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের সরকারকে প্রতিপক্ষ বানানোর কোনো প্রয়োজনই নেই। আপনি যৌক্তিক কথা যদি অযৌক্তিকভাবে বলেন সেটি হারিয়ে যায়। যৌক্তিক কথা যৌক্তিক আঙ্গিকে বলতে হবে, যৌক্তিক ভাষায় বলতে হবে, যৌক্তিক দাবিতে বলতে হবে। দেখেন, রাষ্ট্র উৎসব ভাতাও দেয়, বিধবা ভাতা দেয়, বয়স্ক ভাতা দেয়, মাতৃত্বকালীন ছুটির সময় দেন, বছরের শুরুতে বই দেন, টিফিনের টাকা দেন। এই যে এত কিছু দেন, তার সাথে মুক্তিযোদ্ধারা ভাতা পান। মুক্তিযুদ্ধের ভাতা কীভাবে পান, কোত্থেকে আসে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী সবিস্তারে বর্ণনা করেছেন। তো তারপরে এত প্রশ্ন কাদের? যাদের প্রশ্ন বুঝতে হবে তাদের পেছনের উদ্দেশ্যটা কী। আমাদের যারা ছাত্রছাত্রীরা এখন আন্দোলন করছে, আমার কেন জানি মনে হয় যে কোথাও ভুল হচ্ছে তাদের, হয়তো তাদেরকে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, বোঝাচ্ছে, সেখানে কোথাও না কোথাও ভুল আছে। কারণ একজন বাংলাদেশের নাগরিক, সে বাংলাদেশের যে ভিত্তি, প্রধান স্তম্ভ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। আমি আমার 30 লাখ শহীদকে তো অস্বীকার করতে পারি না কোনোভাবে। আমি আমার 3-4 লাখ সম্ভ্রম হারানো মা বোনকে কী করে অস্বীকার করি? আমি তো এই কোটা চাই না, আমি তো এই শিক্ষা চাই না, আমি তো এই আন্দোলন চাই না। হ্যাঁ, আমি চাই আমার চাকরি হোক, আমি চাই আমার সন্তানের চাকরি হোক, সবই ঠিক আছে। কিন্তু এর দাবির মানে তো এই না যে আমি আমার মুক্তিযোদ্ধাকে অস্বীকার করব, আমি আমার সম্ভ্রম হারানো মা বোনের ত্যাগকে অস্বীকার করব।